ভূতু যদি কাকড়া পিছে ক্লাসে না ছাড়তো, তাহলে সে ভোজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত। যদি ফুটবল টিমে চান্স পেত, তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য নিরপরাধী কালুকে খেপাতো না। কালু যদি না খেপত, তাহলে জয় পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠত না। বীরত্ব না জাগলে এত লোক আজ জয় পতাকা বাবুকে ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। আর ষাঁড়ের লড়াই না হলে জয় পতাকা বাবু কোনো দিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। আর তাহলে পটাশগড়ের জঙ্গলটাও তার কাছে অজানাই থেকে যেত। জয় পতাকা বাবু নির্দেশ না হলে স্কুলকাল বন্ধ দেওয়া হতো না এবং আগামীকাল ভূতুকে জয় পতাকার ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো। সুতরাং সব দিক ভেবে দেখলে যা হয়েছে তা ভালোই হয়েছে। এরকম একখানা কাণ্ড হওয়ার দরকার ছিল। ভূতু ঘোষবাড়ির ছেলে বটে, তবে তার নিজের বাবা মা নেই। ঘোষবাড়ির বড় সংসার, সকলেই লেখাপড়ায় ভালো। ভূতুর কাকা জ্যাঠারা রীতিমতো কৃতি মানুষ, কিন্তু সেই বাড়ির ছেলে হয়ে ভূতু বছর বছর পরীক্ষায় গাড্ডা খায়। এক বিধবা পিসির কাছেই ভূতু মানুষ। সবাই বলে পিসির লাই পেয়ে পেয়ে ভূতুর আজ এই দশা। দুষ্টুমির জন্য কুক্ষতি তো তার আছেই, ফলে বাড়ির কেউ ভূতুকে সুনজরে দেখে না। ভূতু মারপিট করে, গাজে বাই ক্লাস পালিয়ে ঘুরে বেড়ায়, আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে। গুণের মধ্যে সে খেলাধুলায় বেশ ভালো, প্রাইজ টাইজ মেলাই পায়। কাণ্ডখানা করে সে বেশ খুশি ছিল। কালুকে খেলার মাঠে লেলিয়ে দেওয়ায় খেলা তো কিছুক্ষণের জন্য পণ্ড হয়েছেই, তার উপর টিমে ভূতু না থাকায় স্কুল গোহারা হেরেছে। ভূতু সন্ধ্যের পর বই খুলে পড়ার ঘরে বসে কাণ্ডখানা ভাবছিল। ফিচিক ফিচিক হাসছিল। এমন সময় মেজ জ্যাঠামশাই ডেকে পাঠালেন। কিরে, কোথায় গেলি ভূতু? এদিকে আয় একবার। ভীষণ রাগী লোক এই মেজ জ্যাঠামশাই, রাস ভারী বটে। জ্যাঠামশাই অত্যন্ত গম্ভীর ভাবে কয়েকজন লোকের সঙ্গে তখন কথা বলছিলেন। তাদের বিদেয় করে দিয়ে ভূতুর দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বললেন, তুই আজ যা কাজ করেছিস তার জন্য কোনো শাস্তি তোর পক্ষে যথেষ্ট নয়। ভূতু একটু অবাক হলো, ভয়ও পেল। জ্যাঠামশাই বললেন, তুই সেই কালপিট যে কালুকে খেপিয়ে দিয়ে খেলার মাঠে ছেড়ে দিয়েছিলি। অনেকেই সেটা স্বচক্ষে দেখেছে, কিন্তু তুই মনে করিস তুই চলিস গাছে গাছে আর আমি চলি পাতায় পাতায়। তোর এই দায়িত্ব জ্ঞানহীন কাজের ফলে তোদের মাস্টার মশাই জয় পতাকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তা কি তুই জানিস? জানি।
শোনা যাচ্ছে কালু তাকে নিয়ে পটাশগড়ের মতো ভয়ঙ্কর জঙ্গলে গিয়েছে এবং সেখানে নাকি ফেলে দিয়ে চলেও এসেছে। ওই জঙ্গল খুবই বিপজ্জনক জায়গা, তার প্রাণ যাওয়াই বিচিত্র নয়। তার উপর কালু তাকে কোন অবস্থায় ফেলে দিয়ে এসেছে তাও আমরা বুঝতে পারছি না কেউই। ভূতু অত্যন্ত ক্ষীণ গলায় বলল, জয় পতাকা স্যার যে ওরকম কাণ্ড করবেন তা আমি জানতাম না জ্যাঠামশাই। কিন্তু এ তো জানতে যে কালুকে ওই ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে বহু লোকের চোট হতে পারত। আগে আমার ভুল হয়েছে। ওটুকু বললেই যথেষ্ট হলো না? তুই যেমন লোকের ক্ষতি করার চেষ্টা করেছিস, জয় পতাকা বাবু তেমনি লোকের উপকার করার জন্য বীরের মতোই এগিয়ে গিয়েছিলেন। তা কি তুই জানিস? সারা শহরে এখন তার গুণগান হচ্ছে, আর তোর নামে লোকে ধিক্কার দিচ্ছে। ছি ছি, তোর জন্য কাল থেকে আমাদের মুখ দেখানোর জো নেই। কি রে? ও ভাই গোবর্ধন, আমার ভূতু কি আর অত ভেবে চিনতে কাজ করেছে? ছেলে মানুষ একটা দুষ্টুমি করে ফেলেছে, ওকে ছেড়ে দে। এবার মেঝো জ্যাঠামশাই গোবর্ধন বাবু অতিশয় গম্ভীর হয়ে বললেন, তোমার জন্যই তো ওকে মানুষ করা লাগে বুঝলি। তোমার ভয়ে ওকে শাসন করা আমরা একদম ছেড়েই দিয়েছি। ফলে কি হয়েছে জানো? স্পায়ার দ্য কান অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। পিসি এবার একগাল হেসে বলল, আমি তো সেই কথাই বলি, এসপার দিয়ে কেন? হ্যাঁ, এসপার দিয়ে কেন? ওসপার দিয়ে চলো, তা কি আরো শোনে? জ্যাঠামশাই গম্ভীরতর হয়ে বললেন, তাই বললাম বুঝি। তাই বললি না? নিজে কানে শুনলাম যা, তবে তুই ইংরাজিতে বললি, আমি বাংলা করে নিলুম। জ্যাঠামশাই খুব হতাশ হয়ে এবার ভূতুর দিকে তাকালেন। জয় পতাকার জন্য একটা দায়িত্ব আমাদের আছে, বিশেষ করে যখন তুই এই ব্যাপারটার মূলে আছিস। শুনলাম আগামীকাল ব্যোমকেশ বাবু জয় পতাকার একটা সংবর্ধনা সভা করবেন বলে ঠিক করেছেন। কিন্তু জয় পতাকাকে খুঁজে পাওয়া না গেলে ওটাকে উনি কন্ডোলেন্স মিটিং বলেও ঘোষণা করতে পারেন। ব্যাপারটা কতদূর গড়িয়েছে দেখেছিস? যে আজ্ঞে জ্যাঠামশাই। আর এই সব কিছুর মূলেই তুই। পটাশগড়ের জঙ্গল যদি ভয়াবহ জায়গা না হতো তাহলে আমি তোকে সেখানে পাঠাতুম, কিন্তু সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ হবে। জেনে শুনে তোকে বাঘ ভাল্লুকের সামনে ঠেলে দিতে পারি না। তাছাড়া ওটা রহস্যময় জায়গাও বটে। রাত বিরেতে অত্যন্ত মিস্টিরিয়াস আলো দেখা যায়। আমি নিজেও দেখেছি, দূর থেকে আলো জ্বলছে জঙ্গলের ভিতর। যাক সেসব কথা, এখন ভেবেই পাচ্ছি না কি করা উচিত। পিসি সঙ্গে সঙ্গে বলে ওঠে, মিস্ত্রি কি রে? পটাশগড় বড্ড তো তেতো জায়গা। হ্যাঁ, মিষ্টি বলছিস? মিষ্টি কি? বাঘ ভাল্লুক ভূত প্রেত রাক্ষস খোক্ষস ব্যঙ্গমা ব্যঙ্গমী গেরিলা সিংহ জিন পরি সব সব আছে ওই জঙ্গলে। সন্ধ্যের পর ও জায়গার নাম উচ্চারণ করতে নেই। রাম 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 রাম।
দেখো দিদি, তুমি তো রাম নাম করে বেঁচে গেলে, কিন্তু ওদিকে জয় পতাকার কি হবে একটি বার তা ভেবে দেখেছো? ও আর কি ভাববো কি? জয় পতাকা কি কাজটা ভালো করেছে? হ্যাঁ, জয় পতাকা কি কাজটা ভালো করেছে? কালু হলো শিবের সার, স্বয়ং মহাদেব যে পিঠে চাপেন, সেই সারের পিঠে বসাটাও কি আস্পর্ধা নয়? তার যার যেমন কর্ম তেমন তো ফল হবে। শিবরাত্রিরে কালুকে কত লোক ভোগ দেয় জানিস? কত টাকা পয়সা ছুড়ে দেয় কালুর গায়ে। বৈতরণী পার হতে গেলে কালুর লেজ ছাড়া আমাদের গতি আছে? সেই কালুর পিঠে জয় পতাকা কোন সাহসে চাপে শুনি? গোবর্ধন আর কথা বাড়লেন না, বাড়িয়ে লাভও নেই। তিনি ভূতুর দিকে চেয়ে বললেন, যাও, নিজের অন্যায়টা বুঝবার চেষ্টা করো গে। আর জয় পতাকা যদি প্রাণ নিয়ে ফেরে তবে তার কাছে গিয়ে একবার ক্ষমা চেও। ভূতু যখন রাত 8:30 নাগাদ খেয়ে বিছানায় গেল, তখন তার মনটা অন্যরকম হয়ে গেছে। চোখ দুটো ভারী ভারী লাগছে, লোকটা ভার ঠেকছে। জয় পতাকা বাবুর কাছে ক্ষমা চাইতে সে এক পায়ে রাজি, কিন্তু ক্ষমা করার জন্য জয় পতাকা যে ফিরবেন তার ঠিক কি? ভূতের যতই দোষী থাক, তাকে কেউ ভীতু অন্তত বুঝতে পারবে না। পটাশগড়ের জঙ্গলের যত বদনামি থাক, ভূতু সেখানে প্রায় দুপুর বেলায় যায়। ভারী নির্জন জায়গা সেটা। বুনো কুল আর বনো কর্মচা পাওয়া যায় শীতকালে, টক মিষ্টি, ভারী সুন্দর স্বাদ। ভূতু একা একা ওই জঙ্গলে অনেক ঘুরে বেরিয়েছে। তার অত ভয় ঠয় নেই। খানিকক্ষণ শুয়ে থেকে ভূতু বুঝলো যে তার ঘুম আসবে না। মাথাটা বড্ড গরম। যে করি। সে উঠে পড়ল। পাশের খাটে দেখলো পিসি অঘরে ঘুমাচ্ছে। তবে বাড়িতে বড়রা অনেকেই জেগে আছে এখন। ঠাকুর কাজের লোক রাতে খাওয়ার পর এই সাপাইয়ের কাজ করছে এখন। ভূতু একটা সোয়েটার পরে নিল, সঙ্গে নিল তার স্কাউট ছুরিটা, ধারালো স্কাউট ছুরি। আস্তে আস্তে দরজা খুলে ভূতু বেরোল। তারপর চারিদিক দেখে নিয়ে নিজস্ব সাইকেলটা চালিয়ে বেরিয়ে পড়ল। পটাশগড়ের দিনের বেলা এলেও রাতে কখনো এর আগে আসেনি ভূতু। কাঠের পোলের উপর দিয়ে সাইকেল চালিয়ে ভূতু নদীটা পেরিয়ে পটাশগড়ের অন্ধকার নিঝুম ঝিঝি ডাকা জঙ্গলের সামনে পৌঁছে গেল। ভয় ভয় ভাবটা শুরু হয়ে গেল এবার। এই অন্ধকার জঙ্গলে ঢোকা কি বুদ্ধিমানের কাজ হবে? আর এখানে কি করেই বা খুঁজে পাবে জয় পতাকা বাবুকে? সাইকেলটা মাটিতে শুইয়ে রেখে ক্ষণকাল মাত্র দ্বিধা করল সে। তারপর তীর পায়ে ঢুকে পড়ল ভিতরে।
ঢুকতেই সে একটা হরিণের মর্মর আর্তনাদ শুনতে পেল, সঙ্গে চাপা একটা গড়গড় আওয়াজ। বাঘের ডিনার শুরু হলো। বধূ স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ, এগোতে সাহস হলো না। তারপর সব আবার চুপচাপ আর নিঝুম হয়ে গেল এক সময়। সে এবার ধীরে ধীরে এগোতে লাগলো। পটাশগড়ের জঙ্গল সামনের দিকটা তেমন ঘন নয়, কিন্তু গভীর জঙ্গল যেখানে, সেখানে ভীষণ ঘন, চলাই মুশকিল একেবারে। পাতলা জঙ্গলের মধ্যে একটু জ্যোৎস্না পড়েছে চাঁদের, আবছা আলোয় চারিদিকটা আরো কেমন যেন গা ছমছম করা। কিন্তু সাহস না করতে পারলে জয় পতাকা বাবুকে খুঁজে বের করা আরো কঠিন হবে। হঠাৎ একটা টর্চের আলো তার উপর ঝলক তুলে সরে গেল। কে যেন চেঁচিয়ে উঠল, ওই ওই একটা বাচ্চা ভূত, বাবা গো! চমকে উঠে গলাটা চিনল কিন্তু ভূত। ব্যোমকেশ বাবু। হ্যাঁ, এখানে ব্যোমকেশ বাবু? আর একজন গম্ভীর গলায় বলল, ভূত যদি এত সস্তা হতো ব্যোমকেশ, তাহলে আর ভাবনা ছিল না। এই গলাটাও চেনে বন্ধু, এটা হলো শ্যাম লাহিড়ী। আর একটা লোক বলল, যাই হোক, ব্যোমকেশ কিছু একটা দেখেছে কিন্তু। লাহিড়ী, সেটা জয় পতাকাও তো হতে পারে, চলো তো দেখি, চলো লাহিড়ী। এই গলা জয়ধ্বনি। ভূতু এবার প্রমাদ নিল। আজ যে কাণ্ড সে করেছে তা সকলেই জেনে গেছে, লোকে তার সুনাম করছে না। এখন ধরা পড়লে বিপদ আছে। সুবিধে হলো এই গহীন জঙ্গলে গা ঢাকা দেওয়ার মতো জায়গা কিন্তু অভাব নেই। ভূতু কি করলো? ভূতু নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অলক্ষ্যে অন্যদিকে সরে যেতে লাগলো। নিরাপদ দূরত্বে এসে ফের সোজা হলো, আর সোজা হয়েই সে দেখতে পেল সামনে একটা জলা, খুব চওড়া, চাঁদের আলোয় জলাটা ঝিকমিক করছে। জলার ধারে এর আগেও এসেছে ভূতু, তবে রাত্রিরে জলাটা অন্যরকম দেখাচ্ছে, যেন সত্যি নয়, যেন স্বপ্ন স্বপ্ন। এই জলার জল বাঘে খায়, অন্য সব বন্য প্রাণীও আসে এখানে। কাদায় তাদের গভীর পায়ের ছাপ জ্যোৎস্নাতেও স্পষ্টই দেখা যাচ্ছে। এখানে গাছপালা না থাকায় চাঁদের আলো বেশ ফটফট করছে। হঠাৎ ভূতু একটা পায়ের ছাপ লক্ষ্য করে চমকে গেল। নিচু হয়ে দেখল মানুষের পায়ের ছাপই বটে। জয় পতাকা বাবু যদি জলায় নেমে থাকেন, তবে তো ভূতুকেও নামতে হয়। আশায় ভরসায় ভয়টাই চলেই গেল একরকম ভূতুর। জয় পতাকা বাবুর পায়ের ছাপ যখন পাওয়া গেছে, তখন জলার ওপাশে তাকে পাওয়া অসম্ভব নয়। জলায় চোখ আছে এবং ঢোড়া সাপ আছে, কিন্তু ভূতু সেসব নিয়ে মাথা ঘামায় না। খপাস করে কাদায় নেমে পড়ল।
হুপ হুপ করে একটা হনুমান বড় গাছের মগডাল এখানে লাফালাফি করল। বোধহয় ভাল্লুক টাল্লুক দেখেছে, বাঘও দেখে থাকতে পারে। জলার ধারে ওরা তো আসবেই। জলা পেরোতে অনেকটা সময় লাগলো ভুতু। ডাঙা জমিতে উঠে ভুতু তার ভেজা প্যান্ট থেকে যতটা পারে জল ঝরিয়ে নিয়ে চারিদিকে চেয়ে দেখল। এবার আরো নিবিড় জঙ্গল। এদিকটায় ভুতু এপারে আর পায়ের ছাপ খুঁজে পেল না সে। ডালপালা লতা পাতায় নিশ্চিদ্র অরণ্য, এগুলো ভারী শব্দ। পায়ের ছাপ আর খুঁজে না পেয়ে ভুতু দমে গেল বটে, কিন্তু ক্ষীণ আশা ছাড়ল না। স্যার, জয় পতাকা স্যার, স্যার, জয় পতাকা স্যার বলে দুবার বেশ জোরে জোরে ডাকলো ভুতু। আর তখনই হঠাৎ হা হা করে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাসে পরিষ্কার শব্দ শোনা গেল, ডিনার শেষ, ফিরে যাও। ভুতু দাঁড়িয়ে চারিদিকে তাকালো একবার। ডিনার শেষ, ফিরে যাও, এর মানে কি? কে তাকে ফিরে যেতে বলছে? ভূত নাকি? ভুতু কিং কর্তব্য বিমূঢ় হয়ে আবার এগোতে গেল। আবার একটা পাগলাটে দমকা হাওয়া বয়ে গেল। ফিরে যাও, ফিরে যাও, ডিনার শেষ। ভুতু ফের ভুতু থমকে দাঁড়ালো। এ কার অশরীরী কণ্ঠস্বর? এ তো বাতাসের শব্দ নয়। বাতাসের সঙ্গে কে যেন মিশিয়ে দিচ্ছে কথাগুলো। তাকে ফিরে যেতে বলছে কেন? ডিনার শেষ, এই কথাটার মানে বা কি? ভুতুর আর যাই হোক থাক, সে ভীতু নয়। সে ডান পিঠে আর এক গুয়ে স্কাউট ধারালো ছুরিটা খুলে নিয়ে সে শক্ত করে ধরল। তারপর এগোতে লাগলো। এত দূর এসে ফিরে যাওয়া কোনো মানেই হয় না। তাছাড়া জয় পতাকা বাবুর খবর না নিয়েছে ফিরবেও না। জলার এই পাশের জঙ্গল অনেক বেশি ঘন। গাছপালায় এত জড়াজড়ি যে পথ করে এগোনো ভীষণ শক্ত। দিক নির্ণয় করা তো অসম্ভব ব্যাপার। জঙ্গলের ভেতরে ঢোকার পর চাঁদের আলো মুছে গিয়ে নিবিড় অন্ধকার। সোজা হয়ে ভুতু এগোতেই পারছে না। সে কখনো চলছে গুড়ি মেরে, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো সাপের মতো বুক ঘষতে। এইভাবে কতক্ষণ এগিয়েছে এবং কতটা, তার হিসেব নেই। কিন্তু হঠাৎ সে গাছপালা ভেদ করে একটা ছোট্ট খোলা জায়গায় এসে পড়ল। অনেকটা বড় একটা উঠোনের মতো জায়গা। বড় বড় ঘাস আছে জায়গাটায়, আর আছে কিছু ঝোপঝাড়। সে হঠাৎ দেখতে পেল একটা ভাল্লুক মস্ত একটা গাছ থেকে তত্তর করে নেমে এলো।
বোধহয় ফল বা মৌচাকের মধু ভেঙে খেতে উঠেছিল। নেমে ভুতুর মতো এসে ফাঁকা জায়গাটার ওপাশে দাঁড়িয়েই রইল। ভাবখানা যেন উঠোনটা পেরিয়ে সে এদিকে আসবে। ভূতু ভালুকটার মুখোমুখি পড়তে চায় না বলে দাঁড়িয়ে রইল। আর জ্যোৎস্নায় ভালুকটার গতিবিধি লক্ষ্য করতে লাগলো। ভালুকটা কিন্তু সরাসরি উঠোনটা বেরোলো না। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাঁকা জায়গাটার দিকে চেয়েই রইল। তারপর বাঁ দিকে ঘুরে টুকতে টুকতে ঝোপঝাড় ভেঙে অনেকটা ঘুরে এই পাশে এসে ভুতুর কয়েক হাত দূর দিয়ে জঙ্গলে ঢুকে গেল। ব্যাপারটা লক্ষ্য করে ভূতু একটু অবাক হলো। সামনে বড় বড় সবুজ ঘাসে ঢাকা চমৎকার চাতালটা কেন পেরোলো না ভাল্লুক ভায়া? ভাবতে ভাবতে ভূতু আর একটা কাণ্ড দেখল। একপাল হরিণ তাদের দীঘল পায়ে কোথা থেকে যেন এসে তার খুব কাছেই চাতালটার সামনে থমকে দাঁড়ালো এবং তারপর অবিকল ভাল্লুকটার মতোই সাবধানে ডান দিকে ঘুরে ঝোপঝাড় ভেঙে ওপাশের জঙ্গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আরেকটু দাঁড়িয়ে থেকে ভূতু লক্ষ্য করলো কোনো বন্য প্রাণী চাতালটাকে পছন্দ করে না বা ভয় পায়। সে অন্তত 10-12টা শেয়ালকেও একই রকম অদ্ভুত আচরণ করতে দেখল। চাতালটায় কি আছে? এমনিতে তো সাধারণ একটা খোলা জায়গা বলেই মনে হয়। ভূতু চাতালটার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তারপর সাবধানে পা বাড়ালো, কিন্তু নামতে পারল না। একটা বাধা পাচ্ছে। কিসের সে বাধা তা সে বুঝতে পারল না। কোনো দেওয়াল নেই, কাঁচ নেই, বেড়া নেই, অথচ একটা অদৃশ্য বাধা। পা বা হাত কিছুই ঠেকছে না, অথচ চেষ্টা করেও বধূ খোলা জায়গাটায় নামতে পারল না। ভারী অবাক হলো সে। কেন নামতে পারছে না সে? কেন বন্য প্রাণীরাও জায়গাটাকে এড়িয়ে যাচ্ছে? বাধাটা কিসের? আবার একটা বাতাস এরই মধ্যে হা হা করে বয়ে গেল খোলা জায়গাটা দিয়ে। ফিরে যাও, ফিরে যাও, নইলে বিপদ। কিসের বিপদ? আমি বিপদকে ভয় করি না। ডিনার শেষ, ডিনার শেষ। কে কে আপনি? সামনে এসে দাঁড়ান। কোনো জবাব নেই। প্রতাপ ভূতু বন্য প্রাণীদের মতোই অনেকটা ঘুরে চত্বরটা পার হলো, তারপর আবার জঙ্গলে ঢুকলো। তাকে চমকে দিয়ে হঠাৎ নীলচে আলোয় চারিদিক ভরে গেল। ভারী মায়াবী নরম সে আলো, স্বপ্নের মতো নীলচে আলো। সেই আলোই তার চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। নিবিড় অরণ্যের সবকিছু স্পষ্ট দেখা যেতে লাগলো। ভূতু টের পেল আলোর উৎস তার পিছন দিকে, ওই চত্বরে। ভূতু চত্বরটার দিকে দৌড়ে ফিরে গেল। কিন্তু সে যখন পৌঁছালো তখন আলো নিভে গেছে। চত্বরটা আগের মতোই ফাঁকা নির্জন। ভূতু কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর আবার ঘুরে তার পথে এগোতে লাগলো।
জয় পতাকা যে খাতটার মধ্যে পড়ে গিয়েছিলেন, ভূতু সেটার মধ্যে পড়ে যেতে লাগলো। তবে একেবারে শেষ মুহূর্তে শূন্যে পা ফেলেও সে ডাল সামনে নিল। আর এই ডাল সামলাতে পারলো সে একজন ভালো খেলোয়াড় বলেই খাদের ধারে দাঁড়িয়ে ভূতু একটু ভেবাচাকা খেয়ে চারিদিকে তাকালো। এগোনোর আর কোনো উপায় নেই, যদি না খাদটা কোনো রকমে বেরোনো যায়। কাছে পিঠে কোথাও একটা খ্যাপা পা গর্জন করে উঠল হঠাৎ। ভূতু অত্যন্ত তড়িৎ গতিতে কাছে সে গাছটা পেল, তাতে উঠে পড়ল। অনেকটা উঁচুতে উঠে সে চারিদিকে তাকিয়ে দেখল, খাদের উপর আর এপারের গাছের ডালপালা পরস্পরের মধ্যে ঢুকে পড়েছে। খাদটা গভীর হলেও চওড়া। সাহস করে এক ডাল থেকে অন্য ডালে ঝুল খেয়ে যাওয়া যায়। যেই কথাটা সে ভেবেছে অমনি একটা তুম বেচা ও তুম বুদ্ধু তুম করে ডেকে তাকে সমর্থন জানালো। সন্তর্পণে ভূতু একটা লম্বা ডাল বেয়ে এগোতে লাগলো। প্রাণপণে একটা গাছের ডাল মাত্র হাত দুয়েক দূরে নুয়ে আছে। ভূতু চোখ বুঝে নিজের বিপজ্জনক অবস্থাটা খানিকটা বুঝে নিল। হাত বাড়িয়ে সে ডালটা নাগালে পাবে না, তবে এই ডাল ছেড়ে যদি লাফিয়ে পড়ে তবে কপাল জোরে ও ডালটা ধরলেই ধরে ফেলতে পারে। কাজটা অবশ্য খুবই বিপজ্জনক। নিচে নিচে অতল খাদ হা করে আছে। ও তো সাহস সঞ্চয় করে নিল। যাওয়ার হবে। এই এলাকায় সে হলো গাছ বাবা চ্যাম্পিয়ন। সে যে ডালটায় বসে আছে ঘোড়ার পিঠে শহরের মতো, সেটা ধরে সে এবার ঝুলে পড়ল। তারপর শরীরটাকে একটু দুলিয়েই সে নিজেকে ছুড়ে দিল। বা হাতটা ফসকালো, কিন্তু পড়তে পড়তেও ডান হাতে সে ডালটা পেয়ে গেল। তার ভারে ডালটা এত নুয়ে গেল যে একবার মনে হলো ভেঙেই পড়ে যাবে, ভাঙল না, নুয়ে ফের উঠে গেল উপরে। ও তো কিছুক্ষণ ঝুলে থেকে খুব সন্তর্পণে ডাল পেয়ে গাছের মূল শাখা পোশাকায় পৌঁছে গেল। গাছ থেকে নেমে যখন সে ফের মাটির উপর দাঁড়ালো তখন তার ঘাম হচ্ছে, পরিশ্রম। কিন্তু থামলে তো তার চলবে না। জয় পতাকা বাবুর যদি কিছু হয়ে থাকে তবে সেই তো দায়ী। বালিয়াড়িটার কাছাকাছি এসে পৌঁছাতে আরো খানিকক্ষণ সময় লাগলো তার। যখন পৌঁছালো তখন নিশীথ রাতের উজ্জ্বল জ্যোৎস্নায় চারিদিক ভারী অদ্ভুত লাগছে। এরই মাঝে বাতাসে একটা কণ্ঠস্বর ফের আকার করে উঠল, ডিনার শেষ, ডিনার শেষ।
ভূতু বালিয়ারির মাঝখানে ধ্বংসস্তূপটার দিকে চেঁচিয়ে উঠল, কিসের কিসের ডিনার? কেউ জবাব দিল না। ভূতু বালিয়ারির দিকে পা বাড়ালো। সেই জঙ্গলে চোরাবালি আছে বলে শুনেছি। এই সেই চোরাবালি নয় তো? সে একটা মরা গাছের ডাল কুড়িয়ে নিয়ে ছুরি দিয়ে দেখল, হুশ করে ডুবে যায়। তাহলে এই সেই চোরাবালি? কিন্তু ওই ধ্বংসস্তূপের ভিতরে সব রহস্যের সমাধান আছে, এরকম মনে হচ্ছিল তার। সে জঙ্গলের মধ্যে চারপাশটা খুঁজে একটা শক্ত আর লম্বা ঠ্যাঙা জোগাড় করে ফেলল। তারপর ঠ্যাঙাটা বালির মধ্যে গুজে কতটা গভীর তা মেপে দেখার চেষ্টা করল। ঠ্যাঙাটা সম্পূর্ণই ঢুকে গেল ভিতরে, কোথাও ঠেকল না। কিন্তু ধৈর্য হারালো না ভূতু। ওখানে যখন ধ্বংসস্তূপ আছে তখন পথও নিশ্চয় ছিল, সেটা খুঁজে তাকে বের করতেই হবে। সেই হাহাকার আবার বলে গেল, পথ নেই, পথ নেই। ভূতু তবু ঠ্যাঙাটা দিয়ে বালিয়ারির বিভিন্ন জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো পিছনে কে যেন এসে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু সেই আবার খোঁচাখুচি শুরু করলো, তখনই স্পষ্ট টের পেল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, তাকে লক্ষ্য করছে। হঠাৎ একটা দীর্ঘ শ্বাস যেন পড়ল। ভূতুর গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। স্কাউট ধারালো ছুরিটা বাগিয়ে ধরে এসে বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু তবু যেন মনে হচ্ছে কেউ আছে। সামনে একটা মানুষ সমান উঁচু ঝোপ। ভূতু এগিয়ে গিয়ে ঝোপটার গায়ে ঠ্যাঙা দিয়ে কয়েকবার ঘা বসালো। 3 ঘা বসানোর পর চতুর্থবার লাঠিটা যেই তুলেছে অমনি হঠাৎ তার হাত থেকে কে যেন একটা মজুরে লাঠিটা কেড়ে নিল। তারপর যে ঘটনা ঘটলো তার চোখে দেখলেও বিশ্বাস হয় না। তো দেখলো তার হাত ছাড়া লাঠিটা শূন্যে লম্বায়মান হয়ে ঝুলে আছে। তারপর লাঠিটা ধীরে ধীরে দুলতে দুলতে বালিয়ারির ওপর দিয়ে ভেসে ভেসে চলে যেতে লাগলো। আর লাঠিটার সঙ্গে সঙ্গে বালির উপর ফুটফুটে জ্যোৎস্নায় পায়ের ছাপ ফুটে উঠতে লাগলো। ভূতুর গায়ে কাটা দিল, মাথা ঘুরে হয়তো সে অজ্ঞান হয়ে পড়েই যেত। অতি কষ্টে দাঁতে দাঁত চেপে হাতে চিমটি কেটে নিজেকে ঠিক রাখলো। দেখলো লাঠিটা সেই ধ্বংসস্তূপে পৌঁছে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্তম্ভিত ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ভূতু। মাথাটা ধোয়াটে, মুখটা তুত্তুর করছে, তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু গোয়ার গোবিন্দ ডান পিঠে ভূতু সহজে হার মানে না। সে ধীরে ধীরে বালিয়ারির কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ের ছাপটা পরীক্ষা করলো। মস্ত বড় একটা পা, তবে আঙুল টাঙুলের কোনো ছাপ নেই। হয়তো অদৃশ্য একজোড়া জুতো হেঁটে গেছে। বেশ গভীর ওজনদার সে ছাপ। হঠাৎ ভূতুর ভয় ডর কেটে গেল। তার মনে হলো
ওই ধ্বংসস্তূপে যাবার পথ হয়তো এইটাই। কেউ তাকে হয়তো পথ দেখাচ্ছে। সে ভূত হলে হবে, ভূতুর তাতে আপত্তি নেই। ভূতু প্রথম ছাপটার উপর একটা পা রেখে দেখল, না, দেবে যাচ্ছে না। সাহসে ভর করে সে ছাপটার উপর পরের পা রাখলো পরের ছাপটার উপর। তারপর এইভাবে ধীরে ধীরে এগোতে লাগলো। কপালে কিন্তু কিছু কিছু ঘাম হচ্ছে ভুতুর। লোকটা দুরু দুরু করছে, গলা শুকিয়ে আসছে, তবু শেষ অবধি দেখতে হবে। তার খুব মনে হচ্ছে জয়পতাকবাবু নিরুদ্দেশ হয়েছেন ওই ধ্বংসস্তূপে। খুব ধীর পায়ে ভুতু এগোচ্ছিল, কিন্তু কেমন একটা অস্বস্তি বোধ করছিল। কেবলই মনে হচ্ছে সামনের ঝোপঝাড়ের আড়াল থেকে চোরা চোখে কেউ তাকে লক্ষ্য করছে। আহাকারের শব্দে বাতাসটা আর একবার বাড়িতে ঝড় তুলে বয়ে গেল, বলে গেল, ফেরার পথ কিন্তু নেই, ফেরার পথ নেই, ডিনার শেষ। ঝড়ে, সেই ঝড়ে দাঁড়িয়ে চোখ ঢাকলো ভূতু। বালির ঝাপটায় তার শরীর কণ্টকিত হলো। তারপর চোখ চেয়ে যা দেখলো তা আতঙ্কজনক রীতিমতো। বালির ঝড়ে সামনের ও পিছনের সব পদচিহ্ন মুছে গেছে। সে ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে। ভূতু কি করবে তা প্রথমে বুঝতে পারল না। এক পা এদিক ওদিক হলেই বালিতে ডুবে মরতে হবে, কিন্তু অনন্তকাল তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কিন্তু মুশকিল হলো, বালির উপরে জোরে দৌড়ানো সম্ভব নয়। ভূতুকে বিপদের ঝুঁকি নিতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকবার জোর পায়ে লাফিয়ে ওয়ার্ম আপ করে নিল। তারপর 100 মিটার দৌড়ে স্টার্ট নেওয়ার ভঙ্গি করে দাঁড়ালো। উপরে দম নিল, চিতাবাঘের মতো দৌড় শুরু করলো ভূতু। প্রতি পদক্ষেপে তার পা ক্রমে গ্রাস করে নিচ্ছে চোরাবালি, কিন্তু ভূতু সময় দিচ্ছে না। পরের পা বাড়িয়ে পিছনের পা টেনে নিয়ে প্রায় উড়ে যাওয়ার চেষ্টা করছে ভূতু। শেষ কয়েক ফুট যখন বাকি, তখন সে পড়ে গেল। কিন্তু পড়েই গড়াতে শুরু করলো। তারপর কি হলো মনে নেই। জয় পতাকা সম্পর্কে একটা গুপ্ত খবর কেউ জানে না। তার যখন পেটে খিদে জাগার দেয়, তখন তিনি বোকা হয়ে যান, একেবারে ভীতু হয়ে পড়ে। কি করছেন না করছেন তা তার ভালো জানা থাকে না। পেট কি ভরা থাকলে কিন্তু তার মাথা ভালো কাজ করে। তখন তিনি বেশ সাহসী হয়ে ওঠেন এবং কি করছেন না করছেন তার চমৎকার বুঝতেও পারেন। কিন্তু যেদিন তিনি মনের মতো খাবার গরম আহ্লাদ ও তৃপ্তির সঙ্গে খেয়ে ওঠেন, সেদিন জয় পতাকার মাথা প্রায় আইনস্টাইনের মতো সমকক্ষ হয়েই ওঠে। তিনি প্রচন্ড সাহসী হয়ে ওঠেন এবং দূর ভবিষ্যৎ পর্যন্ত নাকি দেখতে পান। তবে খাবারটা যতক্ষণ পেটে থাকে ততক্ষণই। পুরে যদি চমৎকার একটি ভোজ না খেতেন, তাহলে কি তিনি কালুর মতো দুরন্ত ও ভয়ঙ্কর ষাঁড়ের মুখোমুখি দাঁড়াতে পারতেন?
দুঃসাহসকে টেক্কা দিয়ে আবার এই পটাশগড়ের ডাইনিং হলে বসে এখন যখন ভোজ্যবস্তুর ঢাকনা একে একে খুলে খেতে শুরু করলেন জয়পতাকা বাবু, তখন খাবারের স্বাদে ও গন্ধে তার গান গাইতে ও নাচতেও ইচ্ছে করছিল। এত ভালো সব খাবার তিনি জন্মেও খান। প্রথমেই চিনেমাটির একটা বাটির ঢাকনা খুলে দেখলেন তাতে রয়েছে অ্যালফাবেট স্যুপ, সোনালি রঙের শুরুয়ার মধ্যে লাল নীল সবুজ হলুদ মেরুন রঙের ABCD অ আ ক খ সব হাসছে। চামচ দিয়ে উষ্ণ স্যুপ থেকে একটা তুলে মুখে দিতেই তার জিভ যেন আনন্দে উলু দিয়ে উঠল। স্যুপটা শেষ করে তিনি স্বর্গীয় স্বাদের আরো নানান খাবার চোখে এবং খেয়ে যেতে লাগলেন। মুশকিল হলো এইসব খাবার তিনি জন্মেও খাননি। এখন এইসব কি ধরনের খাবার তাও তিনি বুঝতে পারলেন না। আমিষ না নিরামিষ তাও বোঝবার কোনো উপায় নেই, কিন্তু স্বাদ অতুলনীয়। যতই খেতে লাগলেন ততই ভয় তার যেন কেটে যেতে লাগলো। মাথা পরিষ্কার ও বুদ্ধি ক্ষুরোধার হয়ে উঠতে লাগলো এবং তার কি করা উচিত এবং উচিত নয় তা স্পষ্ট বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন এখন তার এক নাগারে খেয়ে যাওয়া উচিত। তিনি কোনো দিকে তাই না তাকিয়ে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলেন। প্রায় 40 মিনিট যাওয়ার পর বুঝলেন তার পেট খুবই আপত্তি জানাচ্ছে। হাউসফুল, আর কিছুর ঢুকবার জায়গা নেই একেবারে। জয়পতাকা একটা মস্ত বড় একটা মেঝো এবং একটা ছোট ঢেকুর পর্যায়ক্রমে তুললেন। তারপর একটা শ্বাস ফেলে বললেন, না, ব্যবস্থা ভালোই দেখছি, এরা খাওয়াতে জানে। ডাইনিং হলের এক কোণে ঝকঝকে বেসিন, র্যাকে ধপধপে তোয়ালে। জয়পতাকা আঁচিয়ে মুখ মুছে একটু তৃপ্তির হাসি হাসলেন। ভয় ডর কেটে গেছে, কৌতূহল বাড়ছে, বুদ্ধি কাজ করছে। চারিদিকটা একটু সরজন্যে দেখার জন্য তিনি ডাইনিং হল থেকে বেরিয়ে একটা লম্বা দরদালানের মতো একটা জায়গায় ঢুকে পড়লেন। ডান দিকে একটা বেশ বড় ঘর, সবুজ কার্পেট দিয়ে মোড়া ঘরখানায় উজ্জ্বল ঝাড়বাতি জ্বলছে। সবুজ কার্পেট দিয়ে মোড়া ঘরখানায় উজ্জ্বল ঝাড়বাতি জ্বলছে। চারদিকে চেয়ার টেবিল সাজানো, টেবিলের টাটকা ফুলের তোড়াগুলো মস্ত রূপোর ফুলদানি দিয়ে গন্ধ ছড়াচ্ছে। ভিতর থেকে পিয়নোর ভারী মিষ্টি আওয়াজ আসছে। জয়পতাকা ঘরে ঢুকে একটা কৌচে বসে পড়লেন। পিয়ানোর সামনে একটা টোল পাতা, তাতে কেউ বসে নেই, কিন্তু টুংটাং করে পিয়ানো বেজে যাচ্ছে। খানিকক্ষণ পিয়ানো শোনার পর তিনি জায়গাটা আরো একটু ঘুরে দেখবেন বলে দরদালান ধরে এগোলেন। পরের ঘরটা ইনডোর গেমসের ঘর, সেখানে টেবিল টেনিস, ক্যারাম, দাবার ছকের বিভিন্ন টেবিল রয়েছে। জয়পতাকা প্রথম টেবিল টেনিসের ব্যাট তুলে নিলেন। অমনি শূন্য থেকে একটা পিং পং বল টুকটুক করে টেবিলে এসে পড়ল। জয়পতাকা প্রতিদ্বন্দ্বীহীন বলটা সাফ করলেন আনন্দে, কিন্তু চমকে উঠে দেখলেন ওপাশে ব্যাটটা শূন্যে উঠে তাকে সাপটা স্ম্যাশ করে ফেরত পাঠালো। কে যেন বলে উঠল, লাভ ওয়ান। জয়পতাকা
বেকুবের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলটা কুড়িয়ে নিলেন। হজুরাম মেমোরিয়াল স্কুলে তিনি প্রায় কমন রুমে গিয়ে টেবিল টেনিস খেলেন, বেশ ভালোই খেলেন। কাজেই তার জেদ চেপে গেল। ওপাশে ব্যাটটা শূন্যে ঝুলছে দুলছে, খুব হিসেব করে জয় পতাকা বেশ জুৎসই আর একটা সার্ভ করলেন। বলটা সঙ্গে সঙ্গে মার খেয়ে বিদ্যুৎ বেগে ফিরে এলো এবং টেবিল ছুঁয়ে সাঁ করে গিয়ে দেওয়ালে লাগলো। সেই কণ্ঠস্বর বলে উঠল, লাভ টু